এই চ্যাপ্টারে অঙ্ক আছে। আগের চ্যাপ্টারগুলোতে অঙ্কগুলো কিছু ছিল না, থিওরি ছিল, কোনো সূত্র ছিল না। কিন্তু এই চ্যাপ্টারে থিওরি আছে কিছু, তারপরে কনসেপচুয়াল জিনিস তো অবশ্যই আছে, তার সাথে পরীক্ষায় অবশ্যই অঙ্ক থাকবে। পরীক্ষায় দুটো অঙ্ক থাকবে মোটামুটি, যেটা এই চ্যাপ্টারগুলো মানে কম্বাসন থেকে যেটা কোশ্চেন হবে, যেখানে অঙ্ক থাকবে দুটো অঙ্ক। আমরা যদি শুরু করি, এখানে আমরা কম্বাসন সম্পর্কে ডেফিনিশন সম্পর্কে আসলে এর আগে অনেকবার বলেছি যে আমরা কম্বাসন বলতে যেটা বোঝাই যে কেমিক্যালে রিয়াক্ট হবে যেখানে অক্সিজেনের প্রেজেন্স হবে। এটা আমরা এর আগে ক্লাসগুলোতে বলেছি এবং তার সাথে বলেছি যে এটা এক্সোথার্মিক রিয়াকশন হবে, তাই তো। আমরা আজকে একটু ডিটেলসে এটা দেখবো কম্বাসন আমাদের আইসি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা আরেকটু কিভাবে ডিটেলসে বলতে পারি, ঠিক আছে। Combustion is defined as a rapid exothermic reaction. এটা আমরা এতটুকু জানি, that liberates substantial energy as heat. এটাও আমরা এর আগে ক্লাসগুলোতে বলেছি, প্রচুর পরিমাণ হিট সে রিলিজ করতে হবে কম্বাসনের সময়। এবং এখানে আমরা একটা বলছি and flames, এই একটা নতুন শব্দ আমাদের আসছে, and flames as combustion reaction with the ability to propagate through a suitable medium. আমরা বলি combustion is defined as a rapid exothermic reaction that liberates substantial energy as heat and flames as combustion reaction with the ability to propagate through a suitable medium. জিনিসটা কিরকম হলো? জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট লেকচার পর্যন্ত বা আমরা সবসময় যেটা বলে আসছি প্রথম দিন থেকে যে এক্সোথার্মিক রিয়াকশন হবে, সেটা ঠিক আছে। কিন্তু আমার যখন সিলিন্ডারের ভিতরে কম্বাসনটা শুরু হবে, সিলিন্ডারের একদম স্পার্ক প্লাগের সামনে যে অংশটুকু আছে সেখানে যখন আগুনটা ধরবে, এই আগুনটাকে কিন্তু আমাকে একদম সিলিন্ডারের শেষ মাথা পর্যন্ত নিতে হবে। তোমার ঘরটা যদি এখন ওই কম্বাসন চেম্বার হয় সিলিন্ডারের, তোমার রুমটা যদি এখন যেখানে বসে আছো, তো দরজা দিয়ে যখন ঢুকবে আগুনটা, মানে স্পার্ক প্লাগ করলাম, আর অর্থ হচ্ছে যে তোমাকে এই অংশটুকু এই কম্বাসনটা কন্টিনিউ করতে হবে একেবারে পিছনের ওয়াল পর্যন্ত। এর জন্য যেটা করতে হবে, একটা সুইটেবল মিডিয়াম দরকার। যদি সুইটেবল মিডিয়াম না থাকে তাহলে সে যাবে না, আগুনটা ঠিক মতো পোষাবে না, সময় লাগবে। এখন এই সুইটেবল মিডিয়াম হবে, কিন্তু এর মধ্যে আবার যেটা হচ্ছে যে এই আগুনটা যে যাবে বা এই যে কম্বাসনের যে রিয়াকশনটা যে কন্টিনিউ করবে, এই কন্টিনিউশনটা আমরা কিভাবে কন্টিনিউ করবো, সেটা হচ্ছে ফ্লেমের মাধ্যমে। ফ্লেমের মাধ্যমে সে কন্টিনিউ করবে এবং সেটা ওই সুইটেবল যদি মিডিয়াম থাকে দেন সে প্রপাগেট করবে, একটু সামনের দরজা থেকে মনে করে পিছনে ওয়াল করবে। এই যে প্রপাগেশনটা হবে, এইটার জন্য আমার একটা ফ্লেম দরকার, যার মাধ্যমে এই কম্বাসনটা যেখান থেকে শুরু হবে সেখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত যেতে পারে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো কথাটা, সংখ্যাটা? তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস আসলে আমরা আগের ক্লাসগুলোতে যা বলি সেটা ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশন এন্ড হিট হবে প্রচুর। তার সাথে আমাকে একটা ফ্লেমের কথা চলে আসলো, তার সাথে আমার এখন সুইটেবল মিডিয়ামের কথা চলে আসলো, এবং সেই সুইটেবল মিডিয়ামের মধ্যে দিয়ে এই ফ্লেমটাকে প্রপাগেট করতে হবে। যদি প্রপাগেশন না হয় তাহলে কম্বাসনটা হয়তো মাস পরে থামতে পারে, কিছুদিন যাওয়ার পরে থেমে যাবে, হোয়াট এভার। তার মানে ইনকমপ্লিট কম্বাসন হওয়ার চান্স আছে। তার মানে তুমি হয়তো প্রচুর পরিমাণে হিটার টের পাচ্ছ না, বা ফুয়েল ইকোনমি, যেটা ফুয়েল লস হবে, অনেক কিছু এখন ইস্যু চলে আসবে। আমরা ফ্লেম যে শব্দটা, এই শব্দটা আরেকটু ডিটেলস দেখবো একটু পরে। আমাদের এখানে হিট অ্যান্ড ফ্লেম, ফ্লেমটা আমার ইস্যু, যেখানে আমার এই ফ্লেমের উপর ডিপেন্ড করবে আসলে এইটা সামনের দিকে প্রপাগেট করবে কি করবে। কথা আবার ক্লিয়ার করি, যে আমার যখন ফুয়েল থাকবে, যেমন মিথেন, অকটেন, হোয়াট এভার যে ফুয়েল থাকুক, এটা বাই ডিফল্ট আমরা যদি বলি অ্যাজ এ নেচার সে এক্সোথার্মিক রিয়াকশন। কিন্তু এই রিয়াকশনটাকে কমপ্লিট করার জন্য এবং ফাস্ট করার জন্য আমার একটা সুইটেবল মিডিয়াম দরকার, এবং তার সাথে আমার এই ফ্লেম একটা জিনিস আছে, যার মাধ্যমে এই সুইটেবল মিডিয়ামের মাধ্যমে এটা প্রপাগেট করে সামনে দিকে যাবে। আমাদের নতুন একটা টার্ম আসলে সেটা হচ্ছে ফ্লেম। আর সুইটেবল মিডিয়াম তো আমরা বুঝি, আমরা আরেকটু পরে এখন আমরা যেহেতু কম্বাসন শুরু করছি, এটা কেমিক্যাল রিয়াকশনের বা কেমিস্ট্রি রিলেটেড, এখানে কয়েকটা জিনিস আমাদের এসেনশিয়াল। তার মধ্যে আমরা যখন কোনো কিছু বলবো তখন আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। যেমন মাস বলতে আমরা বুঝবো কেজি, মাস বলতে আমরা বুঝবো কেজি, বা মানে ইউনিটটা হচ্ছে কেজিতে। আর মোলার মাস বলে একটা শব্দ আমরা জানি, মোলার মাস বলতে আমরা বুঝবো মাস অফ 1 মোল। দ্যাট মিনস আমরা লিখতে পারি গ্রাম পার মোল, অথবা কেজি পার মোল, অথবা কেজি পার কিলোমোল হতে পারে। একটা হলো মাস, সেটা হচ্ছে কেজি, আর একটা হচ্ছে মাস মোলার মাস, সেটা আমরা বলছি
পার মোলে কতটুকু আছে ওজন, মানে মাস আছে সেটা, মানে গ্রাম পার মোল অথবা কেজি পার মোল। মাস ডেন্সিটি বলতে আমরা বুঝি নরমালি কেজি পার মিটার কিউব, এটা আমরা সবাই জানি। আমাদের আরেকটা শব্দ হয়তো লাগবে, বিভিন্ন ইউনিট লাগবে, সের মধ্যে একটা হচ্ছে মোলার ডেন্সিটি। পার মিটার কিউবের মধ্যে কয় মোল ফুয়েল আছে বা অক্সিজেন আছে বা হোয়াট এভার, ঠিক আছে, পার মিটার কিউব অফ গ্যাসের মধ্যে কয় মোল ওই ফুয়েলটা রয়েছে বা কম্পাউন্ডটা রয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই রিঅ্যাকশনটা কেন ইম্পর্টেন্ট আমরা বারবার বলতেছি, দ্যাট রিলিজ অফ কম্বাশন অ্যাজিউম অ্যাজ ইনফাইনাইটলি ফাস্ট কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা এর আগে ক্লাস আইসিবিএর যখন ফুয়েলের কথা বলেছিলাম তখন বলছিলাম যে ফুয়েলটা ইউজ করবো সেটা যেন মানে কেমিক্যাল যখন রিঅ্যাকশন হবে খুবই ফাস্ট রিঅ্যাকশন করতে হবে। এই কথাটা আবার এখানে আসছে যে আমরা ধরে নিব এই পুরো চ্যাপ্টারে যখন আমার কম্বাশনটা হচ্ছে এটা মুহূর্তের মধ্যে আগুনটা ধরবে এবং রিঅ্যাকশনটা কমপ্লিট করবে, তার মানে অ্যাজিউম অ্যাজ ইনফাইনাইটলি ফাস্ট কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা আমরা যদি কভার করতে চাই আমাদের কিছু জিনিস মানে কনসেপচুয়ালি যেগুলো জিনিসগুলো আসবে তার মধ্যে মেইনলি যেটা কভার করা সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, তারপরে কেমিস্ট্রি রিলেটেড জিনিসগুলো আমাদের রাখবে, হিট বা হিট ট্রান্সফার যেটা আমরা করে আসছি সেটাও আমাদের লাগবে, এবং ফ্লুইড ফ্লো এটাও আমাদের লাগবে। এই তিনটা টপিকস আসলে এই একসাথে এখানে আছে। তো ফ্লুইড মেকানিক্স বলো, হিট ট্রান্সফার বলো এবং কেমিক্যাল রিঅ্যাকশন, এই তিনটা জিনিস আমাদের এখানে লাগবে। কেমিক্যাল রিঅ্যাকশন তোমরা হয়তো জানো, মোটামুটি পড়ে আসছো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট লেভেলে হয়তো ভালো মতো পড়ে আসছো। এরপরে হিট ট্রান্সফার ফ্লুইড মেকানিক্স আমরা পড়িয়েছি বিভিন্ন সময়, সেগুলো আমাদের আশা করি সমস্যা হবে না। এতটুকু ঠিক আছে সবার? Yes, sir. এখন আমাদের এই যখন আমরা কম্বাশন করব, কম্বাশন করার সময় আমাদের মাথার মধ্যে যেটা আসে সবসময় কম্বাশনের ইফিসিয়েন্সি, মানে আমি কি পরিমাণ ঠিক মতো কম্বাশন করতে পারলাম কিনা। কারণ আমি ফুয়েল দিলাম 100 সিসি, আমার এই ফুয়েলটা ঠিক মতো বার্ন হলো কিনা এবং প্রচুর পরিমাণে হিট রিলিজ হলো কিনা, কম্বাশন থেকে যতটুকু হিট পাওয়ার কথা ছিল ততটুকু হিট আসলো কিনা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে কম্বাশন এফিসিয়েন্সি। এখন এই ইফিসিয়েন্সিটা আমরা যখন দেখবো আমাদের প্র্যাকটিক্যাল ইয়েতে, এই ইফিসিয়েন্সিটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে এই ইফিসিয়েন্সি। আমরা যতই বলি না কোনো কেমিস্ট্রি রিলেটেড বা কেমিস্ট্রি ইকুয়েশন আমরা একটা হাইড্রোজেন প্লাস অক্সিজেন H2O হবে, কিন্তু যখন আমরা রিঅ্যাকশন করতে যাবো তখন দেখবো যে এর মধ্যে আরো অনেক কিছু চলে আসে। এই কম্বাশনটা হয়তো কমপ্লিট হবে, হয়তো সময় লাগবে, হয়তো কমপ্লিট হবে, হয়তো হিট প্রডিউস হবে না, বা হয়তো কমপ্লিট হবে না। অনেক রকমের ইস্যু আমাদের সামনে আসবে, ঠিক আছে। এই জন্য এই ইফিসিয়েন্সিটা আমাদের বিভিন্ন সময় আমরা বলতে হবে বা বলবো, এবং আমাদের সেটা আলটিমেটলি ইঞ্জিনের পাওয়ারে গিয়ে এটা এফেক্ট করবে। এই জন্য কম্বাশন ইফিসিয়েন্সিটা আমাদের মানে বিভিন্ন সময় আমাদের সামনে চলে আসবে। এখন আমরা যদি দেখি একটা কথা, আমরা যদি একটু আগে একটা ইকুয়েশন লেখো দেখি সবাই, দেখি আমি দুজনের রোল নম্বর বলি, তোমরা দুইটা ইকুয়েশন লিখবে আমাকে বলবে। রোল হচ্ছে 136, রাতুল তুমি আসো। রোল 136 নেই, রোল 146 মোহাম্মদ দিদারুল আলম, রোল 147। Yes, sir. হ্যাঁ 147 আছে। তুমি একটা ইকুয়েশন লাগো, খুব সিম্পল ইকুয়েশন, আমাদের কঠিন কোনো কিছু এখানে আমরা জাস্ট আলোচনা করতেছি। যেহেতু হাইড্রোজেন প্লাস অক্সিজেন রিঅ্যাকশনটা করলে ব্যালেন্স করে আমাকে বলো কি হয় এবং কোন কত মোল। হাইড্রোজেন হবে 1 মোল, 1 মোল হাইড্রোজেনকে তুমি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কি প্রডিউস করতেছো, এবং সেখানে আমাকে রিঅ্যাকশনটা বলবে কোনটা কোন কত মোল থাকে, ইকুয়েশন ব্যালেন্স করে। রোল 124, রোল 124 ক্লাসটা আসলে আছে তুমি? হ্যাঁ 124। হ্যাঁ জি স্যার। তুমি আমাকে তুমি খাতার মধ্যে একটা রিঅ্যাকশন লেখো, মিথেন প্লাস অক্সিজেন, মিথেন প্লাস অক্সিজেন। এই রিঅ্যাকশন করলে তোমার কি প্রডিউস হবে, তুমি মিথেন নিবে 1 মোল, 1 মোল মিথেন তুমি অক্সিজেনের সাথে বার্ন করে তুমি কি প্রডিউস করবে, ইকুয়েশন ব্যালেন্স করে আমাকে বলবে। দিদারুল আলম মনে হচ্ছে তোমারটা, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। স্যার এটা আমাকে দিছিলেন।
হ্যাঁ বলো। স্যার 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন, তো 2 মোল পানি হবে। 2 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন, 2 মোল অক্সিজেন। না স্যার, 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন। হ্যাঁ আমি বলছি 1 মোল হাইড্রোজেন, হাইড্রোজেন 1 মোল। আমার জবাব বলো। জি স্যার 1 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেন, তাহলে কি হবে? 1 মোল পানি। হয়নি। স্যার Balance করো। 2 মোল পানি স্যার। হয়নি বাবা, আমি বলছি হাইড্রোজেন 1 মোল, এখন তুমি আমাকে ব্যালেন্স করে বলো তোমার হয়নি। আমি বলবো 1 মোল হাইড্রোজেন, অক্সিজেন কয় মোল হয়? স্যার হাফ মোল। হ্যাঁ তারপর পানি 1 মোল। এই এবার হয়েছে। এবং হাইড্রোজেন 1 মোল, অক্সিজেন হাফ মোল, এবং তাহলে পানি হবে 1 মোল। কি তোমারটা ঠিক আছে? তাই তো বললে নাকি? জি স্যার। হ্যাঁ আচ্ছা। জি স্যার। 147 যে বললো, সবাই একটু খেয়াল করো। ও বলছে 1 মোল হাইড্রোজেনকে বার্ন করতে হাফ মোল অক্সিজেন আমার লাগতেছে, এবং তখন আমি 1 মোল পানি প্রবেশ করি। সবাই কিন্তু খেয়াল করে এটা, আমি সবাইকে আবার খেয়াল করতেছি। হাইড্রোজেন 1 মোল হলো, তখন অক্সিজেন লাগতেছে হাফ মোল, তখন আমার 1 মোল পানি হবে। ইকুয়েশন ব্যালেন্স হয়েছে। আর রোল 124, Yes, sir. মিথেন Uh, sir, 1 mole of carbon dioxide and 2 mole of water. 1 মোল মিথেন, তার সাথে কয় মোল অক্সিজেন লাগতেছে? 2 mole, sir. 2 মোল। এটাও সবাই একটু খেয়াল করো। ও যেটা বললো 1 মোল মিথেন মানে CH4, তার সাথে আমি যদি 2 মোল ও নেই, মানে অক্সিজেন O2 নেই, অক্সিজেন 2 মোল অক্সিজেন, তখন প্রডিউস হচ্ছে 1 মোল কি? Carbon dioxide, 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 2 মোল 2 mole water. 2 মোল ওয়াটার। দুজনে একটু খেয়াল করা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি হাইড্রোজেন করবো অক্সিজেনের সাথে, আমার কয় মোল লাগতেছে? হাফ মোল অক্সিজেন লাগতেছে। আবার আমি মিথেন যখন নিচ্ছি, তখন মিথেনকে আমি কমপ্লিট কম্বাসন করতে চাই, তখন মিথেন 1 মোল মিথেনকে বার্ন করতে আমার লাগতেছে 2 মোল অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের জন্য হাফ মোল, মিথেনের জন্য 2 মোল। এই যে আমি এখন ইকুয়েশনটা লিখলাম, এই যে লেখাটা, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল হিসাব, যে আমার 1 মোল ফুয়েল বার্ন করতে এই পরিমাণ অক্সিজেন লাগে। কথা বোঝা গেল? এটা 1 মোল বার্ন করতে হাফ মোল লাগতেছে, সেটা হাইড্রোজেনের জন্য। আর 1 মোল মিথেন বার্ন করতে আমার লাগতেছে 2 মোল অক্সিজেন। তাহলে এই যে থিওরিটিক্যালি আমি যে পরিমাণ অক্সিজেনটা পেলাম, এইটাকে আমরা বলি স্টয়কিওমেট্রি। এই যে থিওরিটিক্যাল অ্যামাউন্ট অফ অক্সিজেন আমি যেটা এখন মুখে বললাম, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি। তাহলে এখন এটা ভ্যারি করবে। হাইড্রোজেনের জন্য হাফ মোল, মিথেনের জন্য 2 মোল, অন্য কোনো জন্য 5 মোল হবে, 10 মোল হবে, বা আরো বেশি হবে, আরো কম হবে। তাহলে যে কোনো ফুয়েলকে 1 মোল ফুয়েল আমি নিব, ওই ফুয়েলকে 1 মোল ফুয়েলকে আমি বার্ন করতে থিওরিটিক্যালি তত্ত্বীয়ভাবে যতটুকু অক্সিজেন দরকার, তত্ত্বীয়ভাবে বা থিওরিটিক্যালি যতটুকু অক্সিজেন দরকার, সেটাকে আমরা বলছি স্টয়কিওমেট্রি। কথা ক্লিয়ার? হ্যাঁ 124 কি আছে কথা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। থিওরিটিক্যালি 1 মোল ফুয়েল বার্ন করতে যতটুকু অক্সিজেন দরকার, এটাকে আমরা বলছি স্টয়কিওমেট্রি। সেক্ষেত্রে কোনো মোলের জন্য 1 মোলের জন্য হয়তো 2 মোল লাগবে, কোনোটার জন্য হাফ মোল লাগবে, কোনোটার জন্য 10 মোল লাগবে, আর হোয়াট এভার থিওরিটিক্যালি যতটুকু লাগবে, এটাকে বলা হচ্ছে স্টয়কিওমেট্রি। এখন তুমি যখন ইঞ্জিনে এই কম্বাসনটা করবে, এবং এখানের জন্য ফুয়েল তো তুমি আগেই দিয়ে রাখছো বা দিচ্ছ বা দিবে, তার জন্য তোমার কি অক্সিজেন লাগবে। এই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই? সারাউন্ডিং এয়ার থেকে। এয়ার থেকে। তাহলে তুমি সারাউন্ডিং এয়ার থেকে তুমি অক্সিজেনটা নিচ্ছ। তাই সিলিন্ডারের মধ্যে যে ঢেউ ঢুকলো, সে কিন্তু শুধু অক্সিজেন ঢুকে নাই। সিলিন্ডারের মধ্যে যে এখন ঢুকেছে, সে কিন্তু শুধু অক্সিজেন না, তার সাথে কি আছে? নাইট্রোজেন সহ আরো অনেক জিনিস হয়ে গেছে। নাইট্রোজেন সহ আরো অনেক জিনিস হয়ে গেছে। সো এখন আমরা এই জিনিসটাকে আমরা আরেকটু যদি অন্যভাবে বলি, যে আমি তো অক্সিজেন দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমি আসলে দিচ্ছি কি? এয়ার দিচ্ছি। আমার বিক্রিয়ায় অংশ নিবে অক্সিজেনই, কিন্তু আমি দিচ্ছি আসলে এয়ার। আমরা কথাটাকে যদি এখন এভাবে বলি, যে 1 মোল ফুয়েল বার্ন করতে থিওরিটিক্যালি যতটুকু এয়ার সাপ্লাই দিচ্ছে, এখন যতটুকু আমি এয়ার সাপ্লাই দিচ্ছি, এই এয়ারের পরিমাণটাকে বলা হচ্ছে স্টয়কিওমেট্রি।
অক্সিজেনের জায়গায় আমরা রিপ্লেস করলাম কে এয়ার। তাহলে 1 মোল ফুয়েল বার্ন করতে থিওরিটিক্যালি যতটুকু এয়ার দরকার তাকে বলা হচ্ছে স্টয়চিওমেট্রি। এখন এই স্টয়চিওমেট্রি যেটা বললাম এটাকে আমরা বলছি স্টয়চিওমেট্রিক অ্যামাউন্ট, ঠিক আছে? when combustion takes place with that stoichiometric condition, তার মানে থিওরিটিক্যালি যতটুকু অক্সিজেন দরকার অথবা থিওরিটিক্যালি যতটুকু এয়ার আমি সাপ্লাই দিচ্ছি সেটাকে এর পরেও দিলে তো অক্সিজেন মানে হাইড্রোজেন দিলে 1/2 মোল অক্সিজেন দিলে তো সে রিঅ্যাকশন করে ফেলার কথা, বা মিথেন 1 মোল থাকলে সেখানে 2 মোল অক্সিজেন দিলে সে মিলে যায় মানে রিঅ্যাকশন করে ফেলার কথা। কিন্তু রিয়েল সিনারিতে দেখা যায় combustion will not be perfect. Combustion will not be perfect কারণ এখানে দেখা যাবে যে কম্বাসনটা কমপ্লিট হয়নি বা বিভিন্ন রকমের সমস্যা। এবং সেক্ষেত্রে আরো কিছু জিনিস আছে, কম্পোনেন্টস আদার দেন কার্বন ডাইঅক্সাইড এন্ড H2O, নাইট্রোজেন আর ফর্ম ইন এক্সজস্ট প্রোডাক্ট। তার মানে আমরা যখন একটুকে দেখলাম তুমি যখন হাইড্রোজেন যখন করলে তখন শুধু H2O হলো, CH4 দিয়ে যখন করলে তখন করলে কার্বন ডাইঅক্সাইড হয় আর H2O হবে, পানি হবে, কিন্তু তার সাথে আরো অনেক জিনিস হয়তো প্রডিউস হবে। কোথায়? ওই এক্সজস্ট গ্যাসে পাওয়া যাবে। তাহলে এই যে স্টয়চিওমেট্রিক এবং থিওরিটিক্যালি আমি ঠিকই দিলাম, কিন্তু কম্বাসনটা হয়তো রিয়েলিটিতে পারফেক্ট হবে না এবং তার সাথে আরো বেশি হবে। এখন এটা অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ওয়েটিং এ তো কেউ নেই মনে হয়, ওয়েটিং এ কেউ নেই। ও আছে, দুজন আছে, সব থ্যাংক ইউ। আচ্ছা কি যে বলছিলাম, হ্যাঁ তার সাথে অনেকগুলো তোমার প্রোডাক্ট তৈরি হবে। তার মানে এক্ষেত্রে আমার দেখা যাবে অনেক সময় এই কম্বাসনটা পারফেক্ট না। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে যেটা আমরা বিভিন্ন সময় বলে আসছি, যে এখানে তোমার এই পুরো কম্বাসনটা ঘটানোর জন্য খুবই অল্প সময় তুমি পাবে। An extremely short time is available for each engine cycle. আমরা যেটা বিভিন্ন সময় বলছি মিলি সেকেন্ড মতো সময় পাওয়া যাবে পুরো কম্বাসনটা কমপ্লিট করার জন্য। তার মানে এক্সট্রিমলি শর্ট টাইম, এই শর্ট টাইমের মধ্যে কম্বাসন কমপ্লিট করা বিশাল চ্যালেঞ্জ। তার মানে কি হয় আসলে, therefore some fuel molecule মানে মিথেন, হাইড্রোজেন, অকটেন, ডিজেল, whatever যেটা ফুয়েল আমরা বলছি, some fuel molecules don't find oxygen molecules to react. এত অল্প সময় যে ফুয়েলের যে মলিকুলটা আছে মিথেন বা হাইড্রোজেন, সে অক্সিজেনকে পাবে না, তার সামনে অক্সিজেনকে পাওয়া যাবে খুব সময়ের মধ্যে, না পাওয়া গেলে তো সে রিঅ্যাকশন করতে পারবে না। সো some fuel molecules don't find oxygen molecules to react. তার মানে এক্ষেত্রে দেখা যাবে কি যদি অক্সিজেন না পাওয়া যায়, তার মানে আমি ফুয়েল দিয়ে রাখছিলাম এবং অক্সিজেনও দিয়ে রেখেছি, কিন্তু ফুয়েল আর অক্সিজেনের সাথে যেহেতু দেখা হয়নি, কন্ট্যাক্ট হয়নি বা রিঅ্যাকশন হয়নি, তার মানে আমার এক্সজস্ট গ্যাসের মধ্যে কিছু ফুয়েল বের হয়ে যাবে অ্যাজ ইট ইজ। আবার যেহেতু অক্সিজেন রিঅ্যাকশনে অংশ নেয়নি, অক্সিজেন কিছু বের হয়ে যাবে এক্সজস্ট গ্যাসের সাথে। therefore some small amount of both fuel and oxygen present in the exhaust gas. এতটুকু ক্লিয়ার? জি স্যার। Yes, sir. নিজেকে মানে কাজ যারা করতেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু ভালো মতো শুনবে, বোঝার চেষ্টা করবে, কারণ এগুলো আমি কোশ্চেনে দেবো। আমি কিন্তু এখানে এই যে কিছু কিছু জিনিস আছে কোশ্চেন আমি এখানে থেকে কোশ্চেন করতেই পারি, ঠিক আছে? কেন কম্বাসনটা পারফেক্ট হবে না, তো তুমি তখন তো এগুলো লিখতে হবে। এখন আমরা একটু আগে যেমন বললাম মিথেন সাথে যখন আমরা বার্ন করবো, মিথেন বার্ন করলে আমাদের যেটা হওয়ার কথা ছিল কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, কিন্তু রিয়েলিটিতে দেখা যাবে যে এখানে আরো অনেক ধরনের গ্যাস হয়। যেরকম গ্যাস প্রডিউস হয়, যেমন ইনকমপ্লিট কম্বাসন যদি হয়, মানে ফুয়েল যদি কম্বাসন ঠিক মতো না করে, তাহলে আমরা যে কার্বন ডাইঅক্সাইড কিছুতে হয়তো পাবো, ময়েশ্চার H2O কিছু পাবো, তার সাথে হাইড্রোজেন পাবো, আনবার্ন হাইড্রোকার্বন পাবো, সুট পাবো, আমরা এগুলো পরে দেখবো সুটটা কি, এগুলো বিভিন্ন ধরনের আরো গ্যাস পাওয়া যাবে। এবং এর সাথে আর খুব বড় ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু এয়ার দিচ্ছি, এয়ারের সাথে তার অনেক জিনিস হয়ে গেছে, সেখানে সালফার হয়তো আছে, সেখানে তোমার কি বলে কার্বন আছে, নাইট্রোজেন আছে, বিভিন্ন রকমের বিভিন্ন ইস্যু থাকবে, কার্বন মনোক্সাইড কিছু কিছু পরিমাণে পার্টিকেল আর অন্য পার্টিকেল থাকবে। সো এই পুরো জিনিসটাই কিন্তু এই এক্সজস্ট গ্যাসের মধ্যে বের হয়ে আসবে। যারা রিঅ্যাকশনের অপশন নিল তারা তো হলেই, বাকিরা কিন্তু সবাই বের হয়ে আসবে। তার মানে ইনকমপ্লিট কম্বাসন হলে সেখানে এই সংখ্যাটা বা এই নামগুলো অনেকগুলো নাম হয়। কিন্তু যদি কমপ্লিট কম্বাসন হয়, যেমন হাইড্রোকার্বন যদি হয়, কমপ্লিট কম্বাসন হয় মিথেন গ্যাস হাইড্রোকার্বন, তখন আমি যদি কমপ্লিট কম্বাসন করি তখন শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার পাবো। নাইট্রোজেন থাকে এয়ারে, তাহলে নাইট্রোজেন পাবো, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে আমাদের কমপ্লিট কম্বাসন হলে দুটো জিনিস পাওয়া যাবে, সাথে নাইট্রোজেন এয়ারে, ঠিক আছে? তাহলে এই এক্সজস্ট গ্যাসের এই ইনকমপ্লিট কম্বাসনের কারণে অনেক কিছু হয়। এখন এই ইনকমপ্লিট কম্বাসন বা এই জিনিসটা আমরা যেটা বললাম, এখন আমরা এখানে
দু ধরনের জিনিস আমরা একটু দেখি। একটাকে আমরা বলছি যদি আমি এখন ফুয়েল মনে করো কম আর এয়ার পরিমাণ বেশি, তাহলে রিয়েলিটিতে কি হবে? স্যার অক্সিজেন অবশিষ্ট থাকবে, অক্সিজেন মলিকিউল। অক্সিজেন অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তার মানে এখানে দেখা যাবে যে যদি আমি ফুয়েলের পরিমাণ কম হয় আর এয়ারের পরিমাণটা বাড়াই দিলাম, মানে তুমি যখন বললাম হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন আর 1/2 মোল অক্সিজেন, আমি 1/2 মোল না দিয়ে 5 মোল দিয়ে দিলাম, 5 মোলস, তাহলে কি হবে? 10 টাইমস আমি বাড়া দিই, 10 টাইমস আমি মনে করো অক্সিজেন দিয়ে দিলাম। তার মানে হাইড্রোজেন অবশ্যই সে কিছু না কোথাও অক্সিজেন পাওয়ার সম্ভাবনা আছে, তার মানে রিঅ্যাকশন হয়তো হবে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ইনকমপ্লিট হওয়ার চান্স কমে যাবে, সেক্ষেত্রে ইনকমপ্লিট কম্বাসন হওয়ার চান্স কমে যাবে, তার মানে সকল ফুয়েল বার্ন করার পসিবিলিটি বেড়ে যাবে। যদি আমি এই কন্ডিশনটা লিখি, এখানে লিন মিক্সচার বা লিন অপারেটিং কন্ডিশন, লিন বলতে ফুয়েল কম, লিন বলতে ফুয়েল কম, রিচ বলতে এখানে রিচ অপারেটিং কন্ডিশন, রিচ বলতে ফুয়েল বেশি। তো আমাদের লিন কন্ডিশন তার মানে ফুয়েল কম অক্সিজেন বেশি, ওইটা যদি আমি করতে পারি তাহলে এতটুকু হয়তো এনশিওর করা যাবে যে আমার ফুয়েল যেটা আছে সেটা বার্ন করবে, অবশিষ্ট থাকবে না, অক্সিজেন হয়তো আলাদাভাবে বেরিয়ে আসবে, কিন্তু ফুয়েল আমার পুরোটা বার্ন করবে। আর রিচ কন্ডিশন যদি ধরি, তার মানে ফুয়েলের পরিমাণ বেশি হয়ে গেছে, অক্সিজেনের পরিমাণ যদি কম হয়, তাহলে এটা ইনকমপ্লিট কম্বাসন তো অবশ্যই হবে, এবং সেক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টের কারণে, অক্সিজেনের কারণে। অক্সিজেন যেহেতু কম, তার মানে সে তোমার এটা ইনকমপ্লিট কম্বাসন হবে, তার মানে তুমি কম্বাসন যখন পাবা, মানে এক্সস্ট গ্যাস যখন পাবা, তখন এখানে প্রচুর পরিমাণে হয়তো ফুয়েল আনবার্ন অবস্থায় থাকবে। তার মানে আমি যে 1 মোল মিথেনের সাথে 2 মোল আমার অক্সিজেন দরকার ছিল, এখন আমি 2 মোল অক্সিজেন দিলাম, কিন্তু 3 মোল আমি মিথেন দিয়ে রাখলাম, 1 মোলের জায়গায় 3 মোল, তার মানে আমার 1 মোল রিঅ্যাকশন করবে ঠিকই, বাকি 2 মোল আমার হয়তো কম্বাসনের সাথে বের হয়ে, মানে এক্সস্ট গ্যাসের সাথে বের হয়ে, মানে এটা ইনকমপ্লিট কম্বাসন এবং ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হিট পাবো, এই পাবো সেই পাবো, অন্যান্য সকল সমস্যা ক্রিয়েট করবে। কথা ক্লিয়ার? স্যার লিনে কি O2 বেশি, অক্সিজেন বেশি? হ্যাঁ হ্যাঁ, লিন বলতে অক্সিজেন, লিন বলতে আমরা দুইভাবে মনে রাখি, রিচ আর লিন। রিচ বলতে আসলে আমরা ফুয়েল দিয়ে বুঝি, ফুয়েল যদি বেশি হয় তাহলে রিচ, ফুয়েল যদি কম হয় তাহলে লিন। ফুয়েল কম হওয়া মানে কি? অক্সিজেন বেশি হয়, আর ফুয়েল যদি বেশি হয় তাহলে অক্সিজেন কম হবে। ঠিক আছে কথা? হ্যাঁ, ওকে, আমরা এটা একটু দেখলাম মাঝখানে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কেন আরো একটু ডিটেলসে দেখতে চাই, তার কারণ হচ্ছে এই পুরো কম্বাসনটার উপর ডিপেন্ড করতেছে এই 3টা মেজর জিনিস। তার মধ্যে ইঞ্জিনিয়ার পাওয়ার আমার মেইনলি এখান থেকে আসবে, আর কম্বাসন যদি ঠিক মতো হয় তাহলে আমি ইঞ্জিনিয়ার পাওয়ার পাবো, এবং এট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ার এফিসিয়েন্সি এটা ইফেক্ট করবে কারণ কম্বাসনের উপরে। আরেকটা হচ্ছে যে কম্বাসনের উপর ডিপেন্ড করবে আমার ইমিশন, মানে এখনকার আমাদের ইমিশনটা একটা বিশাল একটা ইস্যু। তো আমার কি গ্যাস বেরোচ্ছে এক্সস্ট গ্যাস থেকে, সেটাও ইম্পর্টেন্ট। তো আমার এই পুরো কম্বাসনটা যদি ঠিক মতো না হয়, ইঞ্জিনের পাওয়ার ঠিক মতো পাবো না, এফিসিয়েন্সি হয়তো কমে যাবে এবং ইমিশন বেড়ে যাবে। এই জন্য আমাদের এই কম্বাসনটার ডিটেলস আমাদের দেখতে হবে। এখন আমরা এখানে শব্দ যেটা আমরা এই ফ্লেম শব্দটা একটু আলোচনা করবো, যেটা প্রথমে আমরা বলছিলাম ফ্লেমটা। এখন দেখো, তুমি খেয়াল করো কথাটা আমার, যে আমরা অক্সিজেন এবং ফুয়েল আমরা মনে করি, সাপোজ এসআই ইঞ্জিনের কথা বলছি, তার মানে অক্সিজেন এন্ড ফুয়েল আমি কার্বোরেটরে মিক্স করেছি, মিক্স করে আমি এটা সিলিন্ডারের ভিতরে দিলাম, দেওয়ার পরে এখন যখন কম্প্রেশন হলো এবং তখন আমি স্পার্ক প্লাগের মাধ্যমে আগুনটা ধরালাম। আগুন ধরলো একেবারে প্রথমে কোথায় ধরবে? একেবারে স্পার্ক প্লাগের সামনের অংশে, একেবারে সামনের অংশে আগুনটা ধরবে। তখন কি আগুন ধরলো? আগুন ধরলো ফুয়েল এবং এয়ারের মধ্যে, মানে আমরা কম্বাসন শুরু করলাম। এবং আমরা বলেছি এটা কি এক্সোথার্মিক রিঅ্যাকশন, তার মানে প্রচুর পরিমাণে হিট হওয়ার কথা। আমি যখনই ফুয়েলে আগুন ধরলো অক্সিজেনের সাথে রেসপেক্টে, তখন আমার এখানে আগুনটা ধরার পরে হিট বেরোবে, প্রচুর পরিমাণে হিট বেরোবে। এখন এই আগুনটা শেষ মাথা পর্যন্ত যেতে হবে। প্রথমে যাকে পাবে, আগুনটা যখন ধরলো প্রথমেই মনে করো কিছু অক্সিজেন এবং কিছু ফুয়েল পাওয়া গেলো, তার মানে সে রিঅ্যাকশন করতেছে, কিন্তু তার সামনে আরেকটু সামনে কিন্তু তখনও এয়ার আর ফুয়েলের নিচে আগুন ধরেনি, মানে রিঅ্যাকশন করেনি, রিঅ্যাকশন হয়নি, শুরু হয়নি। তার মানে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে দেন পরেরটাতে যাবে, পরের লেয়ারে বলা যায়, পরের মলিকুলে যাবে। এই যে এক্সোথার্মিক রিঅ্যাকশনটা যে কন্টিনিউ করবে, সামনে থেকে শুরু করে একবার পিছন পর্যন্ত যাবে, এই যে যাওয়াটা, বা তার মানে যেখানে 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 যে পয়েন্টে বা যে মলিকুলগুলোতে এই এক্সোথার্মিক রিঅ্যাকশনটা ইনিশিয়েট হবে,
ওই জায়গাটাকে আবার আমরা বলছি ফ্লেম। ফ্লেম আমি যখন দেখতেছি দ্যাট মিনস ওখানে তোমার কম্বাশন শুরু হয়ে গেছে, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, তার সামনে এখনো রিঅ্যাকশন শুরু হয়, ওই জায়গাটাকে আমরা বলছি ফ্লেম। আর এটাকে আমরা বলছি একটা থিন রিজিয়ন বা থিন একটা লেয়ার। আমরা এভাবে বোঝার চেষ্টা করি যে একটা থিন লেয়ার যেখানে এক্সোথার্মিক রিঅ্যাকশনটা ইনিশিয়েট করেছে বা শুরু হয়েছে, ওইটাকে আমরা বলছি ফ্লেম। বাংলায় আমরা যেটাকে বলি শিখা। কথা ক্লিয়ার? Yes. তার মানে আমরা বলছি মানে কম্বাশনের ফ্লেম হচ্ছে which is the thin region of rapid exothermic chemical reaction। মানে তার মানে আমার যে ফ্লেমটা আমি পাচ্ছি তার সামনে এখনো কম্বাশন শুরু হয়নি, রিঅ্যাকশন শুরু হয়নি, তার পিছনে বা সেখান থেকে বা তার পিছন পর্যন্ত সেখানে কম্বাশন হয়েছে বা হচ্ছে, তার সামনে এখনো শুরু হয়নি। ওই যে লেয়ারটা, ওই যে ফ্রন্টটা, ওই ফ্রন্টটাকে বলা হচ্ছে ফ্লেম। ক্লিয়ার হয়েছে কথা? Yes, sir. রোল 107 মিহাদ, মিনহাজুর রহমান মিহাদ, আছো তুমি? জি স্যার আছে। হ্যালো স্যার। হ্যালো, জি স্যার আছে। শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো হ্যাঁ শোনা, হ্যাঁ বলো। হ্যাঁ ফ্লেমটা কি বললাম? স্যার, এসব প্লাগে যখন আর কি একটু জোরে বলো, শোনা যাচ্ছে না, ঘটবে। একটু জোরে বলো। হ্যাঁ হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্পার্ক প্লাগে আগুন ধরার আগে আগুন ধরার সময় যখন আর কি একটা থিন রিজন তৈরি হয়, ওইটাই আর কি ফ্লেম। তোমার কথা অতটা বুঝি না, অন্যরা বুঝেছি কিনা জানি না। রোল 123, তুমি বলো দেখো কি বললো। আমি 123। ইয়েস স্যার। হ্যাঁ বলো, ও কি বললো আমি শুনি না, বোঝা যাচ্ছে না মাইকে। স্যার বলতে স্পার্ক প্লাগের স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হওয়ার আগে যে ফুয়েল একটা থিন রিজন যে ক্রিয়েট হয়, ওইখানে যখন স্পার্কটা পড়ে যে মানে যে ফ্লেমটা ক্রিয়েট হয় ওইটাকে ফ্লেম বলে এর মধ্যে সেটা যে তুমি তো ফ্লেম শব্দ সব একসাথে করে ফেললে, আবার একটু ক্লিয়ার করো, তুমি আবার একটু বোঝার চেষ্টা করো। টার্মগুলো, টেকনিক্যাল টার্মগুলো তো আগে পরে ফেলে করতেছো। তুমি স্পার্ক প্লাগ দিয়ে কি করতেছো? আগুনটা ধরাচ্ছ স্পার্কিং এর মাধ্যমে। সো কম্বাশন শুরু হবে। কম্বাশনের শুরু মানে কি? এক্সোথার্মিক রিঅ্যাকশন। মানে ওই কম্বাশন যেখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন শুরু হয়েছে তার সামনের অংশে যেখানে এখনো এক্সোথার্মিক রিঅ্যাকশন শুরু হয়নি, ওইটা আর যেটা শুরু হয়েছে, এই দুটোর মধ্যে যে মাঝখানে যে ইন্টারফেস বা লেয়ার, বাস এইটাকে যে ভাগ করতে দুইটা পক্ষ, এক জায়গায় রিঅ্যাকশন শুরু হয়েছে, এক জায়গায় এখনো শুরু হয়নি, এই যে ইন্টারফেস মাঝখানে, এটাকে আমরা বলছি ফ্লেম। কথা ক্লিয়ার? জি স্যার বুঝতে ফ্লেম আমাদের গেল এখানে। এখন আমরা ফ্লেমের ক্যাটাগরি যদি করি কম্বাশনের ক্ষেত্রে, আমরা ফ্লেম বলছি, কম্বাশনের ক্যাটাগরি যদি করি, দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে ফুয়েল এন্ড অক্সিডাইজার মিক্সড ফাস্ট এন্ড বার্ন লেটার। ফুয়েল এন্ড অক্সিডাইজার মিক্সড ফাস্ট এন্ড বার্ন লেটার, এটাকে আমরা বলছি প্রিমিক্সড। আরেকটা কি বলতেছি? কম্বাশন এন্ড মিক্সিং অকার সাইমultaneously, এটাকে বলা হচ্ছে নন প্রিমিক্স। একটু আমাকে এক্সপ্লেন করতে পারবে যেটা দিয়ে কি বোঝানো হয়েছে? ফুয়েল এন্ড অক্সিডাইজার মিক্সড ফাস্ট এন্ড বার্ন লেটার, কোন ইঞ্জিনের ক্ষেত্রে হয়? স্যার ওই যে কার্বোরেটরের ক্ষেত্রে স্যার। হ্যাঁ, তার মানে এসআই ইঞ্জিন, তাই তো? জি, তার মানে পেট্রোল ইঞ্জিন বা হ্যাঁ আমরা যে অকটেন যেখানে ইউজ করি, প্রাইভেট কার, মোটরসাইকেল, তার মানে আমি ফুয়েল এবং অক্সিডাইজার মানে অক্সিজেন বা এয়ার যাই বলি না কেন, অক্সিডাইজার, ফুয়েল এন্ড অক্সিডাইজার মিক্স ফাস্ট, কোথায় মিক্স হয়? কার্বোরেটর মিক্স হয়। দেন আমি এটা সিলিন্ডারের ভিতরে দিলে তখন আমি স্পার্কের মাধ্যমে এটাকে আমি কম্বাশন করি। সেখানে বলা হচ্ছে ফুয়েল এন্ড অক্সিজেন মিক্স ফাস্ট এন্ড বার্ন লেটার। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিমিক্স, আগেই প্রিমিক্স করে দেন আমি এটাকে কম্বাশন করতেছি। আরেকটা ক্যাটাগরি করেছে কম্বাশন এন্ড মিক্সিং অকার সাইমultaneously, তার মানে এটা সিআই ইঞ্জিন। কিভাবে হয় সিআই ইঞ্জিন? এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, আমি কোশ্চেনে কিন্তু মানে ফাইনাল পরীক্ষার কোশ্চেনে একটা অংশ থাকবে কোনো না কোনো জায়গায় যে এসআই এবং সিআই এর একটা ডিফারেন্সিয়েট করা, যে কোনো ওয়েতে। আমরা বিভিন্ন পয়েন্টে বলতেছি কথা বিভিন্ন রকম, কিন্তু এটা যেমন প্রথমটা হচ্ছে এসআই ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন বা আমাদের স্পার্ক ইগনিশন ইঞ্জিন। আর নিচেরটা যেটা 2 নম্বর, এটা বলছে কম্বাশন এন্ড মিক্সিং অকার সাইমultaneously, এটা হচ্ছে সিআই ইঞ্জিন বা
কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, যেখানে এয়ারটাকে সিলিন্ডারের ভেতরে ঢুকে না, ফুয়েল কিন্তু ঢোকে না। ট্রাকের মধ্যে, বাসের মধ্যে কিন্তু ফুয়েল ঢুকে না। প্রথমে কে ঢুকবে? এয়ার ঢুকবে। এয়ার ঢুকে এয়ারটাকে আমি যখন নিবো এখানে সিলিন্ডারের ভিতরে, দেন আমি এটাকে কম্প্রেস করবো। কম্প্রেস করার পরে যখন একটা টেম্পারেচার এবং প্রেশার অনেক বেশি হবে, তখন আমি একটা নোজলের মাধ্যমে ওখানে ডিজেলকে স্প্রে করবো। তখন আমি নোজলের মাধ্যমে ডিজেলকে ওখানে স্প্রে করবো। এয়ার কিন্তু অলরেডি ভিতরে ছিল, আগে ঢুকছে, কিন্তু সে যখন কম্প্রেস হলো তখন আমি ডিজেলকে স্প্রে করবো। স্প্রে করা, ডিজেল কিন্তু ঢেলে দেওয়া বলা হয় বা দেওয়া বলা হয়, কারণ আমরা বলি ডিজেল আমরা স্প্রে করি, এবং সেই স্প্রেটা কি একেবারে ফাইন পার্টিকেল, ছোট 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 পার্টিকেল হিসেবে সে ঢুকবে। যখন ঢুকবে পার্টিকেল যেহেতু, এবং তার আশেপাশে সব এয়ার রয়ে গেছে, তার টেম্পারেচার বেশি, প্রেশার বেশি, ওই ডিজেল পার্টিকেলটা, পার্টিকেল যে লিকুইড পার্টিকেল, ডিজেল ড্রপলেট, লিকুইড পার্টিকেলটা কি হবে? হ্যাপার হয়ে যাবে। হ্যাপার হলে হবে কি, এয়ার অ্যান্ড ফুয়েলের একটা মিক্সচার তৈরি হবে। এয়ার অ্যান্ড ফুয়েলের একটা মিক্সচার কাছাকাছি একটা রেশিওতে একটা তৈরি হয়ে যাবে। এবং তখন যখন শুরু হবে, এবং তার ফ্ল্যাশ পয়েন্ট যেহেতু অলরেডি বেশি হয়ে আছে এয়ারের, মানে ফুয়েলের ইয়ের থেকে, তার মানে আগুনও ধরে যাবে। যখন সে মিক্সিং হচ্ছে এয়ারের সাথে এট দ্য সেম টাইম, তখনই আবার আগুনটা ধরবে। এই জন্যই বলা হচ্ছে কম্বাশন অ্যান্ড মিক্সিং অকার সাইমultaneously। কথা ক্লিয়ার হয়েছে এটা? ইয়েস স্যার। এটা কিন্তু আমি এর আগেও অনেক ক্লাসে এমন মনে হয় 2-3 বার বলেছি, আরেকবার বললাম, হয়তো আরো সামনে বলতে হবে, বলবো। কিন্তু পরীক্ষায় এই ধরনের একটা কোয়েশ্চেন আমি কোনো না কোনো সময় কোনো এক জায়গায় আমি এটা চাবো, এসআই ইঞ্জিন এবং সিআই ইঞ্জিনের কম্বাশনের মেকানিজমটা কি, পার্থক্যটা কোথায় হয়, কিভাবে আমরা এটা কম্বাশনটা ইনিশিয়েট করি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে, যেহেতু আমরা মানে আগে মিক্স আপ করি না, পরে গিয়ে মিক্স আপ হয়, নিজে নিজে মিক্স আপ হচ্ছে, বা একসাথে সেম টাইম মিক্সিং এন্ড কম্বাশন, এই জন্য আমরা এটাকে বলছি নন প্রিমিক্সড। সিআই ইঞ্জিনের জন্য নন প্রিমিক্সড, আর এসআই ইঞ্জিনের জন্য প্রিমিক্সড। এখন আমরা যখন প্রিমিক্সড করি, তখন তুমি দেখো আমার এই এয়ার আর ফুয়েল যখন আমরা এসআই ইঞ্জিনের ক্ষেত্রে যেটা করি, এরা মোটামুটি আগেই কার্বোরেটরের মধ্যে এটা মিক্স আপ হয়, এবং এটা যখন ঢুকে, এটা এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে, এবং মোটামুটি এটা গ্যাসিয়াস ফেজ, মোটামুটি এটা গ্যাসিয়াস ফেজে এই সিলিন্ডারের ভিতরে ঢুকে যাবে। এরপর আমি স্পার্ক করব। সিআই ইঞ্জিনের ক্ষেত্রে এই একটা জিনিস হচ্ছে, আমি কিন্তু সিলিন্ডারের ভিতরে যখন একে দিচ্ছি, তখন কিন্তু সে লিকুইড ফর্ম, তারপরে সে এটাকে ভ্যাপার ফেজে এবং দেন এয়ার ফুয়েল মিক্সচার। ঠিক আছে, এই জিনিসটা আছে। এবং এখানে আরেকটা জিনিস আছে, যে আমরা এখানে আনস্টেডি টার্বুলেন্ট ফ্লেম ক্রিয়েট করি। তার মানে আনস্টেডি বলতে তোমরা বুঝে, ফ্লুইড মেকানিক্স যেহেতু করছো, বিভিন্ন টাইমিং এর একটা ফ্যাক্টর, যে কোনো সময় হয়তো একটু বেশি হবে, কোনো সময় একটু কমে, মানে কনস্ট্যান্ট বলে টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, টাইম ইনডিপেন্ডেন্ট হচ্ছে না। এই জন্য আমরা এটা বলছি আনস্টেডি। এবং এখানে টার্বুলেন্ট ফ্লেম, এটা একটা শব্দ, আমরা টার্বুলেন্ট এখানেও আছে, সেকেন্ডটা তো আছে, টার্বুলেন্ট ডিফিউশন ফ্লেম। এই টার্বুলেন্টটা আমাদের ইম্পর্টেন্ট। সহজ কথায় যদি এক লাইনে বলতে চাই, তোমার টার্গেট থাকবে পুরো ইঞ্জিনের মধ্যে, এই যে ফুয়েল যখন কম্বাশন হবে, এটা যেন টার্বুলেন্ট, যত তুমি টার্বুলেন্ট ক্রিয়েট করতে পারবা, তত হোমোজেনিয়াস পারফেক্ট কম্বাশন। যত টার্বুলেন্স ক্রিয়েট করতে পারবা, তোমার কম্বাশন ইফেক্টিভ। আর টার্বুলেন্স যদি না থাকে, তাহলে কম্বাশন ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন টার্বুলেন্স কিভাবে ক্রিয়েট করতে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। তো আমরা এখানে এটা দেখলাম যে টার্বুলেন্সের ব্যাপারটা। টার্বুলেন্ট হলে কি স্যার শর্ট টাইমে হয়ে যাবে স্যার? হ্যাঁ, তার মানে ভেলোসিটি খুব বেশি, তার মানে সামনের জায়গা থেকে পিছনের জায়গায় যেতে সময় কম লাগবে। রেনল্ডস নাম্বার তুমি করেছো না? জি স্যার, জি স্যার। রো ভি ডি বাই মিউ, টাইমটা অনেক লেয়ার বাই লেয়ার অনেক ফাস্ট চলে যাবে। হ্যাঁ, এটা মিক্স আপ হবে, কন্টিনিউয়াস মিক্স আপ হবে, লেয়ার বাই লেয়ার থাকবে না, লেয়ার বাই আর লেয়ার থাকবে না। তার মানে আমার যত ভেলোসিটি বাড়বে, রেনল্ডস নাম্বার বাড়বে, তার মানে আমার ফ্লেম বা ফুয়েল যেটা, ফ্লেম যেটা কম্বাশন, যেটা মুহূর্তের মধ্যে সামনের থেকে একদম পিছনের জায়গায় চলে আসবে। তার মানে আমি টার্বুলেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। টার্বুলেন্ট ক্রিয়েট করলে আরো যেটা হচ্ছে মিক্সিং হয়। মিক্সিং মানে কি, এয়ার এন্ড ফুয়েলের মিক্সচারটা খুব হোমোজেনিয়াস হয়। ঠিক আছে, মিক্সার মানে টার্বুলেন্স মানে কি, আমি যদি তোমাকে বলি যে আমি ফ্লুইড মেকানিক্স যদি পড়াতাম, বা তোমাদেরকে বিভিন্ন সময় বলেছি যে রেনল্ডস নাম্বার, আমরা মলিকুল কি হবে, বিভিন্ন র্যান্ডম মোশন হবে। র্যান্ডম মোশন হতে কি হবে, আমার ফুয়েলও এখানে আছে, এখানে এয়ারও আছে, এয়ারের মলিকুল ফুয়েল মলিকুল, এটা যদি র্যান্ডম মোশন হয়, তাহলে কি বিভিন্ন ভাবে কি এরা মিশে যাবে। আর যদি র্যান্ডম না হতো, তাহলে কি মিশতো না, এক জায়গায় ফুয়েল বেশি, এক জায়গায় এয়ার বেশি, এভাবে থাকে। যাই হোক, আমরা এখানে দুটো তিনটা শব্দ এখানে দেখলাম। আমরা আরেকটু যদি খেয়াল করি, এই যে প্রিমিক্স ফ্লেমের যে ক্লাসিফিকেশন, মানে ফ্লেমের ক্লাসিফিকেশন,
প্রিমিক্স ফ্লেমে, এটা আমরা ধরে নিয়েছি এটা র্যাপিড, আমরা আগেও বলেছি। এটা আইসোবারিক আমরা বলেছি, আইসোবারিক বলতে আমরা বলেছি এখানে যখন এটা শুরু হবে তখন এটা প্রেসার অলমোস্ট কনস্ট্যান্ট, এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ড প্রপাগেটস অ্যাজ এ থিন জোন উইথ আ স্পিড অফ এ ফিউ মিটার পার সেকেন্ড। মানে ওই টার্বুলেন্সের কথা এখানে আসলে নিষেধ করা হয়েছে, যেটা কয়েক মিটার পার সেকেন্ডে এটা তার ভেলোসিটি, মানে টার্বুলেন্ট আমাকে অ্যাডশিফট করতে হচ্ছে। আর ডিফিউশন বা নন ফিক্সড মিক্সের ক্ষেত্রে আমাদের মোটামুটি একই রকম রিঅ্যাকশনস। এটা তোমার হচ্ছে যেটা নন প্রিমিক্স আগেই বললাম, মাস্ট মিক্স টুগেদার ইন দ্য সেম রিজন হোয়ার রিঅ্যাকশন টেক প্লেস, মানে সাইমালটেনিয়াস আমি একটু শব্দ যেটা বললাম, এবং এটা অবশ্যই টার্বুলেন্ট হবে। ল্যামিনার থাকে কিছু কিছু জায়গায়, কিন্তু আমরা আলটিমেটলি ল্যামিনার থেকে টার্বুলেন্ট যাবো। তুমি যখন ডিজেলটাকে স্প্রে করতেছো তখন হয়তো একটা ল্যামিনার একটা সেকশন থাকে, কিন্তু যখন সে মিক্স আপ হয়ে যাবে বা মিক্সিং হওয়া শুরু করবে তখন আমাকে অ্যানশিফট করতে হবে যেন এটা টার্বুলেন্টে যায়, বা যখন কম্বাসন শুরু হয়ে যাবে তখন যেন এটা টার্বুলেন্সে চলে যায়। ওই জন্যই এটাকে দুইটা শব্দ এখানে আসছে। রিঅ্যাকশন টেকস প্লেস এট দ্য ইন্টারফেস বিটুইন দ্য ফুয়েল এন্ড অক্সিজেন, এটা আমরা পরে অবশ্য দেখবো, একটা ছবি দিয়ে পুরো একটা থিওরি, আমরা থিওরি বলবো না, একটা বড় একটা কোশ্চেনও আছে ফাইনাল পরীক্ষার জন্য, যে এই রিঅ্যাকশন টেকস প্লেস এট দ্য ইন্টারফেস বিটুইন ফুয়েল এন্ড অক্সিডাইজার, এটা আমরা পরে দেখবো এটা কিভাবে হয়। হ্যাঁ, এটা পয়েন্টটা নিয়ে পরে এগুলো আমরা বুঝি, ল্যামিনার টার্বুলেন্ট এগুলো আমরা বুঝিয়ে মিল যাবো না। এখানে আমরা একটা এক্সাম্পল দিতে যাচ্ছি যে প্রিমিক্স কোথায় কোথায়, যেমন আমাদের একটু আগে আমরা বললাম এসআই ইঞ্জিন আমাদের গ্যাসোলিনের সেখানে হয়। তো ল্যামিনার প্রিমিক্স এর ক্ষেত্রে ফ্ল্যাট ফ্লেম বা বুনস্টেন ফ্লেম যেগুলো আছে সেখানে ল্যামিনার। আবার যদি আমি নন প্রিমিক্স দেখি তাহলে আমাদের যেমন মনে করো এয়ারক্রাফট ইঞ্জিন, সেখানে তোমার টার্বুলেন্ট ফ্লো হয়। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেনে তোমার রিঅ্যাক্টর মোটর, রকেট মোটর যেটা আছে সেখানে তোমার টার্বুলেন্ট হয়। ডিজেল ইঞ্জিন যেটা সেখানে টার্বুলেন্ট হয়। ল্যামিনার হতে পারে যেমন উড ফায়ার ক্যান্ডেল, তুমি যেখানে দেখো এটা নন প্রিমিক্স। হ্যাঁ, আগুনটা ধরার পরে তোমার বাতাস বা ইয়ে আসতেছে, বাতাসের সাথে রিঅ্যাকশন করতেছে, কারণ ওইটাতে নন ল্যামিনার ফ্যাশন থাকে। এগুলো জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলা, মেইনলি আমাদের এসআই ইঞ্জিনিয়ার সেল। এখন আমাদের মেইন আরেকটা টপিকস এই চ্যাপ্টারেরই, এবং এটার সামনে আরো অনেক জায়গায় আসবে। এটাকে আমরা বলছি অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। ফ্লেমের শব্দটা অলরেডি আমরা পড়ে আসছি, অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। আমরা যখন কম্বাসনটা শুরু করি বা কম্বাসনটা হবে, খুব সিম্পল ওয়েতে যদি চিন্তা করি, ইঞ্জিনের বাইরে থেকে, সিলিন্ডারের বাইরে থেকে কোনো হিট এর ভিতরে ঢুকবে না, শুধু ফুয়েল বার্ন করে যে হিটটা পাবো সেটাই আমাদের হিট। দেখো, খেয়াল করো, আমরা যখন ফুয়েল বার্ন করে যে হিটটা পাবো সেই হিটটাই আমাদের আলটিমেটলি পাওয়ারে যাবে। তারপরে এই কম্বাসনের যে হিটটা সেটা হচ্ছে কি ফুয়েল বার্ন করা। এখানে এমন হবে না যে আমি বাইরে থেকে কোনোভাবে এখানে হিট ঢুকালাম। আবার এটাও আমরা মানে মাথায় রাখতেছি যে আমরা যতটুকু হিট প্রডিউস করবো সেটা যেন লস না হয়, আবার সেটা যেন বাইরে চলে না যায়, সেটা যেন পুরোটাই পাওয়ারে কনভার্ট হয়। তার মানে সিলিন্ডারের ভিতরে যে হিটটা আমার হচ্ছে, এখানে বাইরে থেকে কোনো হিট ঢুকবে না এবং ভিতর থেকেও কোনো হিট বাইরে যাবে না। এই কনসেপ্টে আমরা এটাকে বলছি অ্যাডিয়াবেটিক। পুরো ফুয়েলটা বার্ন হবে অ্যাডিয়াবেটিক কন্ডিশন, তার মানে আমার বাইরের থেকে কোনো হিট এখানে ঢুকবে না, ভিতর থেকে কোনো হিট বাইরে যাবে না। রিয়েলিটি ডিফারেন্ট, থিওরিটিক্যাল কথা বলছি যে বাইরে থেকে কোনো হিট ঢুকবে না, ভিতর থেকে কোনো হিট বাইরে যাবে না। এই যে সময় অ্যাডিয়াবেটিক হলো, এখন যদি আমি রিঅ্যাকশনটা করি এবং এখান থেকে আমি যে টেম্পারেচারটা পাবো সেই টেম্পারেচারটাকে আমরা বলছি অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। আমরা এটাকে এখানে বলছি দ্য টেম্পারেচার অফ দ্য প্রোডাক্ট উইল বি দ্য গ্রেটেস্ট when there are no heat loss into the surrounding. All the energy released from the combustion is used to heat to the products. When we final আমি হিটটাকে পাওয়ার দিয়ে দেব, ওই সময় যে টেম্পারেচারটা, the final temperature of the product in an adiabatic combustion process is called adiabatic temperature. Last stage like that, the final temperature of the product, মানে রিঅ্যাকশন হচ্ছে এবং কমপ্লিট হলো, মানে হিট প্রডিউস হচ্ছে কন্টিনিউয়াস, এবং আমি ফাইনালি যে কম্বাসনের পরে যে হিটটা পাবো বা টেম্পারেচারটা পাবো, মানে যে হিট টেম্পারেচার পাবো ওইটাকে আমরা বলছি অ্যাডিয়াবেটিক টেম্পারেচার। এই কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে আমি একটা কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমরা যখন ইঞ্জিনে কম্বাসন করি তখন তার টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি উপরে হবে না, 3200-3300 তাই তো নাকি? জি স্যার। 3000 হিউজ টেম্পারেচার। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যখন এটা হিসাব করতে যাবো বা তুমি যদি মেজার করতে চাও, হ্যাঁ, তখন দেখা যায় যে এই টেম্পারেচারটাতে এত পাওয়া যায় না, পাওয়া যায় না, কম পাওয়া যায়। কত কম পাওয়া যায়? কয়েকশো ডিগ্রি, 1-2 ডিগ্রি কম না, কয়েকশো ডিগ্রি কম পাওয়া যায়। হয়তো তুমি হিসাব করেছো তোমার হয়তো 3300 ডিগ্রি হবে, কিন্তু তুমি পেয়েছো হয়তো 2500 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 800 ডিগ্রি কম, 600 ডিগ্রি কম, 500 ডিগ্রি কম। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এইটা একটা বিশাল ইস্যু। কম্বাসনের সময় থিওরিটিক্যালি তুমি যেটা পাচ্ছ সেটাকে আমরা বলছি অ্যাডিয়াবেটিক টেম্পারেচার, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি পাচ্ছ যেটা সেটা অনেক কম।
So আমরা এখানে বলছি যে অ্যাকচুয়াল পিক টেম্পারেচার, পিক বলতে ফাইনাল যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা, অ্যাকচুয়াল পিক টেম্পারেচার ইন ইঞ্জিন আর several hundred degrees less. কেন লেস? হচ্ছে হিট লস ফ্রম দ্য ফ্লেম, তার মানে আমার এখান থেকে কিছু হিট লস হয়ে যাবে। কম্বাশন এফিসিয়েন্সি ইজ লেস দেন 100%। কম্বাশন এফিসিয়েন্সি ইজ লেস দেন 100%। ঠিক আছে? এবং এখানে কারণটা কি, কেন 100% হবে না? স্মল পোর্শন অফ ফুয়েল ডাজ নট বার্ন। এরপরে এত কিছু করার পরেও দেখা যাবে যে কিছু ফুয়েল এখানে বার্ন করে, আনবার্ন হয়ে গেছে, এটার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে? কিছু ফুয়েল দেখা যাবে যে তারা বার্ন করতে পারে, এটা গেলে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, স্মল প্রোডাক্ট কম্পোনেন্ট ডিসোসিয়েট। মনে করো সাপোজ আমি এখানে হাইড্রোজেন কার্বন, মিথেন আর অক্সিজেন রিঅ্যাকশন করে আমার কার্বন ডাইঅক্সাইড আর H2 হলো। এখন যখন এখানে হিট প্রায় 2000-2500 ডিগ্রি হয়ে গেল, তখন দেখা যায় যেটা প্রডিউস হলো যে কার্বন ডাইঅক্সাইড, সেটাই হয়তো ভেঙে যাচ্ছে, ভেঙে আবার কার্বন এন্ড অক্সিজেন হয়ে যাবে। মানে আমি যে কার্বন এবং অক্সিজেনকে বিক্রিয়া করে আমি কার্বন ডাইঅক্সাইড পেলাম, এটা যদি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, তাহলে উল্টো রিঅ্যাকশনটা কি হবে? এন্ডোথার্মিক। এই কথা বুঝেছে এটা? ইয়েস স্যার। মানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যদি ওয়াটার হয়, এটা যদি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, তাহলে ওয়াটারটাকে আমি যদি ভেঙে ফেলি বা ভেঙে যায়, ভেঙে আবার হাইড্রোজেন আবার অক্সিজেন, তাহলে ওটা কি হবে? তাপগ্রাহী, এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাই না? তার মানে আলটিমেটলি এই কন্ডিশনে দেখা যাবে যে কিছু কিছু প্রোডাক্ট, আর আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট হবে, কিছু কিছু প্রোডাক্ট হয়তো দেখা যাবে যে ভেঙে গেছে, উল্টো ভেঙে গেছে, ওই হিটের কারণে, ওই টেম্পারেচার কারণে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণ হবে যে ওইটা আবার এন্ডোথার্মিক, এবং সে কিছু হিট অ্যাবজর্ব করে, কিছু হিট সে অ্যাবজর্ব করে। এই যে অ্যাবজর্ব করলো, তার মানে আলটিমেটলি আমার টেম্পারেচার ড্রপ করতে পারে। এই এতগুলো কারণে তোমার যে টেম্পারেচারটা উঠার কথা, সেই টেম্পারেচারটা উঠে না, তার থেকে আমরা কয়েকশো ডিগ্রি কম থাকি। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমি এখানে আসে ক্লাস শেষ করবো একটু পরে, কিন্তু এখানে এই কোয়েশ্চেন গুলা তোমরা একটু পারলে লিখে রাখো বা বোঝার চেষ্টা করো। আমি এখানে বলছি যে আমাদের এই কেমিস্ট্রি, আমরা রিয়াকশন তো আমরা সবাই করতে পারি। তোমাদের ফ্রেন্ড কিন্তু অলরেডি একটু আগে মিথেন সাথে অক্সিজেন রিয়াকশন করে ব্যালেন্স করে বললো, হাইড্রোজেন সাথে অক্সিজেন রিয়াকশন করে ব্যালেন্স করে বললো। কিন্তু আমাদের শুধু হাইড্রোজেন বা মিথেন তো থাকবে না, অন্যান্য ফুয়েলও থাকতে পারে। তখন আমাদের রিয়াকশনটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করাটা আমাদের প্রথম কাজ। অঙ্কের জন্য, ম্যাথমেটিক্স যেটা আমরা করবো, তার জন্য প্রথম স্টেপ হচ্ছে রিয়াকশনটাকে ব্যালেন্স করা। এখন আমরা এখানে একটা কথা প্রসঙ্গে খেয়াল করো, আমার কারসারটা একটু খেয়াল করো। আমরা অক্সিজেন সবসময় বলে আসছি, কিন্তু প্র্যাকটিক্যালি এই অক্সিজেনের সাথে কে থাকে? এয়ার যেহেতু আমি ঝাপটাই দিব, এয়ার সাথে কে থাকবে? নাইট্রোজেন থাকবে। তা আমরা যেটা থিওরিটিক্যালি জানি যে বাতাসে অ্যারাউন্ড 20% তোমার অক্সিজেন, এবং তার সাথে প্রায় 78% তোমার কি থাকে? নাইট্রোজেন। নাইট্রোজেন। ওই হিসাবে আমি যদি বলি যে 1 মোল যদি অক্সিজেন থাকে, তাহলে তার করসপন্ডিং এয়ারের মধ্যে 3.76 মোল নাইট্রোজেন। বাতাসে আমরা হিট আপ যদি করি, বাতাসের মধ্যে 1 মোল যদি অক্সিজেন থাকে, তাহলে তার করসপন্ডিং 3.76 মোল নাইট্রোজেন। সো আমরা এখন এই রিয়াকশন কিন্তু তোমার অক্সিজেনই করবে, নাইট্রোজেন কিন্তু রিয়াকশনে অংশ নেবে না। ও যেভাবে ছিল সে সেইভাবেই থেকে যাবে। আলটিমেটলি কোনো রিয়াকশন অংশ নেবে, নাইট্রোজেন কোথাও রিয়াকশন অংশ নেবে না, অক্সিজেনই রিয়াকশন অংশ নেবে, কিন্তু সে প্রেজেন্ট থাকবে, অলওয়েজ প্রেজেন্ট থাকবে। এয়ার যেহেতু এয়ার অলওয়েজ প্রেজেন্ট থাকবে। সো আমরা যদি একটা ফুয়েল নেই, ফুয়েল নিলাম, ওটা সি আলফা এইচ বিটা ও গামা এন ডেল্টা, একটা ফুয়েল, যে কোনো একটা ফুয়েলের নাম। তাহলে এ এখন রিয়াকশন করবে এটার সাথে। তোমরা হয়তো মুখে মুখে অনেকে করতে পারবে, তোমাদের ক্লাস অবশ্যই একজন থাকবে যারা মুখে মুখে করতে পারবে, বাট যারা মুখে মুখে হয়তো করতে কষ্ট হবে বা সময় লাগবে, তারা হয়তো এটা এই সূত্রগুলো ইউজ করতে পারবে। সো এয়ারের মধ্যে আমরা এএস দিলাম, যেটা স্টয়চিওমেট্রিকের কথা বলা হচ্ছে, কতটুকু এয়ার লাগবে। তখন বিক্রিয়ার পরে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো, ওয়াটার পাবো, আর নাইট্রোজেন যেহেতু বিক্রিয়া অংশ নেবে না, তো অ্যাজ ইট ইজ থেকে যাবে। এটা হচ্ছে কমপ্লিট কম্বাশন। তো সেক্ষেত্রে এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে যে আলফা। N2 কত হবে ওয়াটারের জন্য? সেটা হচ্ছে বিটা বাই 2। ঠিক আছে? এইভাবে তোমার। আর এই যে এএস যেটা, এটা কিভাবে পাবো? এএস টা আমরা এখানে লিখেছি যে এএস হচ্ছে তোমার আলফা প্লাস বিটা বাই 4 মাইনাস গামা বাই 2। সো এখানে আমার গামা বাই 2 থাকবে। নাইট্রোজেন কিন্তু রিঅ্যাকশন অংশ নেবে না, তো এর মধ্যে আর নাই। নাইট্রোজেন এখান থেকে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে সব যোগ হয়ে যাবে N3। ঠিক আছে? সো এই যেখানে এই এস যেটা, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 4 আর গামা বাই 2। সো একটু খেয়াল করো, আমরা একটু মিথেন বলেছি, মিথেনের মধ্যে তাহলে আলফা কত? 1 স্যার। মিথেন 1 স্যার। 1। আর বিটা?
এটা হচ্ছে Sir. 4 স্যার হ্যাঁ, ঠিক আছে, আলফা 1 বিটা 4, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে আলফা মানে n এর মান এখানে আমরা পাবো এই যে আলফা, মানে কার্বন ডাইঅক্সাইড তুমি একটা পেয়েছো, 1 মোল। হ্যাঁ 1 মোল, তাই না? কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে তুমি 1 মোল পেয়েছো। বিটা বাই 4 তার মানে বিটা মান 4 2 বাই মোল। 2 মোল, তার মানে তোমার হচ্ছে তোকে তুমি যে মিথেন দিয়ে যে রিঅ্যাকশনটা করেছো ওয়াটারে, সেটা হচ্ছে 2 মোল ছিল। সিম্পল যেটা, ঠিক আছে। তো এইটা আমরা এই কমন, এটা হচ্ছে কি স্টয়চিওমেট্রিক কন্ডিশনের জন্য, থিওরিটিক্যাল যতটুকু লাগবে সেটার জন্য। এখানে আমরা এয়ার ফুয়েল রেশিও বের করতে পারি। এয়ার ফুয়েল রেশিওটা দেখো, এয়ার ফুয়েল রেশিও এ বাই এফ, এ বলতে এয়ার, এফ বলতে ফুয়েল, এটা হচ্ছে স্টয়চিওমেট্রিক বা ফুয়েল এয়ার পরে ইনভার্স 1 একই জিনিস। তো আমরা এয়ার ফুয়েল যদি বলি তাহলে উপরে হবে এয়ার, নিচে হচ্ছে ফুয়েল। আমরা যদি এটা দেখি, এই ফুয়েলটা আমাদের কার্সার যদি দেখি, তাহলে সিক আলফা এইচ বিটা ও গামা এন্ড ডেল্টা, তাহলে মলিকুলার ওয়েট কত হবে? কার্বনের 12, তাহলে 12 আলফা, হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে বিটা শুধু, অক্সিজেনের হচ্ছে 16, তার 16 গামা, এবং নাইট্রোজেনের হচ্ছে 14 ডেল্টা। যদি থাকে নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন লিখবো, অক্সিজেন থাকলে অক্সিজেন লিখবো, হোয়াটএভার, ঠিক আছে। আর উপরে এই উপরে হচ্ছে কি এয়ার, এয়ারের পরিমাণটা কি? এয়ার হচ্ছে মেইনলি নাইট্রোজেন এবং অক্সিজেন। এবং কয় মোল এখানে? এখানে কয় মোল? 1 মোল অক্সিজেন আর 3.76 মোল নাইট্রোজেন, টোটাল কয় মোল হলো? 4.76। এই যে এখানে আমরা এখানে লিখছি 4.76 মোল, ঠিক আছে। এর সাথে আমাদের এটা গুণ হবে, এস যেটা আমরা পাবো। এবং তার মলিকুলার ওয়েট কত? বাতাসের মলিকুলার ওয়েট হচ্ছে 28.85, ঠিক আছে। যেহেতু এটা হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেনের হচ্ছে 16, অক্সিজেনের হচ্ছে 14, সো এটা অ্যাপ্রক্সিমেটলি মলিকুলার ওয়েট, এটা মানে সরি হাইড্রোজেনের হচ্ছে তোমার সরি অক্সিজেন হচ্ছে 32 মলিকুলার ওয়েট, আর নাইট্রোজেন হচ্ছে 28। তো সেক্ষেত্রে আমরা এয়ারের মলিকুলার ওয়েট পাবো তোমার কত? 28.85, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমরা এই 28.85 দিয়ে গুণ করলে আমরা এয়ার ফুয়েল রেশিও পাবো। এখন এখানে একটা নতুন জিনিস আসছে, বা যে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এখানে, এখানে আমরা কয়েকটা টার্ম লিখেছি, তার মধ্যে ফাই যেটা, এই ফাই হচ্ছে ইকুইভ্যালেন্স রেশিও বলি আমরা। ফাই হচ্ছে ইকুইভ্যালেন্স রেশিও। সেই ফাই এর সূত্রটা কি? এ বাই এফ, মানে এয়ার ফুয়েল রেশিও আর হচ্ছে এয়ার ফুয়েল রেশিও। আমরা এটাকে যদি উল্টা করে লিখি তাহলে ফুয়েল এয়ার রেশিও ডিভাইড বাই ফুয়েল এয়ার রেশিও। ব্র্যাকেটের পাশে আমরা এ লিখেছি, ব্র্যাকেটের পাশে এস লিখেছি। এ বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়াল, এস বলতে বোঝাচ্ছে স্টয়চিওমেট্রিক। স্টয়চিওমেট্রিক বলতে থিওরিটিক্যাল যেটা ফুয়েল আর এয়ারের রেশিও, আর এ বলতে অ্যাকচুয়ালি সিলিন্ডারের মধ্যে যা ঢুকলো, অ্যাকচুয়ালি যতটুকু ফুয়েল ঢুকলো আর কতটুকু তোমার এয়ার ঢুকলো, তার উপর বেসিস করে আমরা ফুয়েল এয়ার রেশিও। এখন এই মানটা যতটুকু ফুয়েল আর যতটুকু এয়ার যদি লাগে ততটুকু যদি ঢুকানো হয়, তার মানে স্টয়চিওমেট্রিকের সমান যদি হয়, তাহলে ভাগফল কত হবে? 1 হবে স্যার। 1 হবে, তাহলে 1। তার মানে আমি ফাই এর মান যখন 1 পাবো, তখন আমি বলবো এটাকে হচ্ছে স্টয়চিওমেট্রিক। আমি ফাই এর মান যদি 1 দেখি, তার মানে আমি বুঝবো এটা স্টয়চিওমেট্রিক, মানে থিওরিটিক্যাল যতটুকু থাকার দরকার ততটুকুই দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ততটুকুই দেওয়া হয়েছে। থিওরিটিক্যালি যতটুকু থাকার কথা বা স্টয়চিওমেট্রিক যতটুকু থাকার কথা ততটুকুই অ্যাকচুয়ালি সাপ্লাই দেওয়া হয়েছে বা কনভার্সন নিচ্ছে, অংশ নিচ্ছে। সো এটা হচ্ছে ফাই এর মান 1 স্টয়চিওমেট্রিক। কিন্তু সাপোজ মনে করো তুমি থিওরিটিক্যাল মানে প্র্যাকটিক্যালি তুমি ফুয়েলের মান বেশি দিয়েছো, মানে ফুয়েলের পরিমাণ বেশি হয়ে গেছে, এয়ারের পরিমাণ কম হয়ে গেছে, তাহলে কি হবে? নিচেরটা তো ফিক্সড, একটা পার্টিকুলার কম্বাসনের জন্য মিথেনের জন্য কি লাগবে সেটা তো আমরা জানি, বা হাইড্রোজেনের জন্য কি লাগবে সেটা জানি আমরা, নিচেরটা ফিক্সড। কিন্তু আমি ফুয়েল এখন প্র্যাকটিক্যালি বা অ্যাকচুয়ালি আমি ফুয়েল বেশি দিলাম, তাহলে কি এই মানটা বড় হবে না? উপরের মানটা একের থেকে বড় হবে। তাহলে বড় হবে। একের থেকে যখন ফাইয়ের মান যখন আমি একের থেকে বড় দেখবো, তার মানে হচ্ছে ফুয়েল বেশি, তার মানে হচ্ছে এটা রিচ মিক্সচার। ফাইয়ের মান যখন আমি একের বেশি পাবো, তখন আমি বুঝবো এটা রিচ মিক্সচার। আর যদি ফুয়েল কম হয়, এয়ার বেশি হয়, তাহলে উপরে এই ভাগফলটা হবে কম, তার মানে আলটিমেটলি ফাইয়ের মান হবে লেস দেন 1। তখন আমি এটাকে কি বলবো? লিন মিক্সচার। লিন মিক্সচার। এই হচ্ছে একটা, যে ফাইয়ের মান যদি লেস দেন 1 হয় তাহলে লিন মিক্সচার, ফাইয়ের মান যদি 1 হয় তাহলে মানে স্টয়চিওমেট্রিক, এবং ফাইয়ের মান যদি গ্রেটার দেন 1 হয় তখন এটা রিচ মিক্সচার। এই কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা এখানে রিচ মিক্সচার যদি বলি, তাহলে রিচ মিক্সচার এটা প্রথমটা ছিল যে লিন মিক্সচার, মানে স্টয়চিওমেট্রিক যে ইকুয়েশনটা থেকে। যদি রিচ মিক্সচার হয় তার মানে কে বেশি থাকবে? ফুয়েল বেশি থাকবে, তাই তো? ফুয়েল বেশি থাকবে, তখন এই জায়গায় তার মানে অক্সিজেন কম থাকবে, ঠিক আছে। তাহলে আমি এই যে 1/5 যদি করি, তাহলে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, আর একের চেয়ে ফাইভ মানে একের চেয়ে বড়, তখন ভাগ করলে কি এটা একের চেয়ে কমে গেল। তখন আমি এখান থেকে
যেহেতু ফুয়েল এখন বেশি, আমি এই যে ফুয়েল পেয়ে গেছি, যে এডিশনাল ফুয়েলটা আমার দেওয়া ছিল সেই ফুয়েল তো অক্সিজেন পাবে না, রিঅ্যাকশন করবে না, আলটিমেটলি সে বৃত্তের শেষে থেকে যাবে। তো এই হচ্ছে একটা ইকুয়েশন, এটা তোমরা লিখে রাখতে পারো বা পরে পরে আমার বইতেও আছে, বই থেকে দেখে নেবে আপনি, ঠিক আছে? এটা রিচ মিক্সচারের জন্য কম্বাসন ইকুয়েশন। একইভাবে যদি লিন মিক্সচার হয়, তার মানে ফাইভ মান যদি লেস দেন 1 হয়, তখন কি এই যে 1/5 করলে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে গেল। সো এখন একটা লিন মিক্সচার, অক্সিজেনের পরিমাণ বেশি, তার মানে অক্সিজেন যেহেতু বেশি, অক্সিজেন অ্যাডিশনাল থেকে যাবে, রিঅ্যাকশন অংশ নেবে না, কিছুটা থেকে যাবে। এখন আমরা এই এডিশনাল বা লিন মিক্সচার আমাদের ম্যাক্সিমাম রিঅ্যাকশন যখন হয়, যখন আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন গাড়ি চালাবো বা গাড়ি যখন স্টার্ট দিব বা গাড়ি যখন কম্বাসন প্রসেসগুলো করি বিভিন্ন কন্ডিশনে, আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হচ্ছে লিন মিক্সচারে গাড়ি চলে। তার মানে আমার এনশিওর করা হয় বা করতে হয় যে আমার কোনো ফুয়েল যেন লস না হয়, প্রত্যেকটা ফুয়েল মলিকুল যেন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতে পারে। তার মানে আমি একটু এডিশনাল অক্সিজেন বেশি, এই যে এডিশনাল অক্সিজেন বেশি দেওয়া, এডিশনাল যেটা আমি দিচ্ছি অ্যামাউন্ট অক্সিজেন, এটাকে আমরা বলছি এক্সেস এয়ার। এই যে পরিমাণটা আমি বেশি দিব সেটাকে বলা হচ্ছে এক্সেস এয়ার, পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার। পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার যদি থাকে, সেখান থেকে আমি ফাই ক্যালকুলেট করতে পারি। তার মানে আমি তোমাকে যদি আমাদের মনে করো 20% এক্সেস এয়ার দেবো, যা থাকার কথা ছিল বা যা যতটুকু থিওরিটিক্যালি হওয়ার কথা ছিল তার থেকে 20% এক্সেস এয়ার দেবো, মানে বেশি দেওয়া, তাহলে আমরা এই ফাইয়ের মানটা তখন পাবো 100 ডিভাইড বাই পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার প্লাস 100। তার মানে আমি 20% বললে 100 ডিভাইড বাই 20 প্লাস 100, তাহলে 100/120। তার মানে ফাইয়ের মান লেস দেন 1, ফাইয়ের মান লেস দেন। কথা ক্লিয়ার? লিন মিক্সচারে তার মানে লিন মিক্সচার, অবশ্যই এটা তো আমরা লিন মিক্সচারের কথা বলছি, ফাইয়ের মান লেস দেন 1, তার মানে এয়ার এর পরিমাণ বেশি, মানে এক্সেস ওয়ার তোমার দিতে হবে। তো আমরা ফাইয়ের মানটা এখানে পাবো। যদি তোমাকে আমি বলি পরীক্ষায় যে 100% থিওরিটিক্যাল এয়ার দেওয়া হলো, কথার কথা আমি অঙ্কের মধ্যে ঘুরে যদি কথাটা লিখি, দেখি কে বলতে পারে 100% থিওরিটিক্যাল এয়ার, তার মানে কি আমি 100% দিয়েছি, ঠিক আছে? তার মানে তখন 5 মান 1, কিন্তু আমি বলছি 100% এক্সেস এয়ার, তাহলে কি হবে? 1 ডিভাইড বাই 100 প্লাস 100। কথা বোঝা গেল? স্যার এটা একটু আবার বললে ভালো হতো। আমি তোমাকে যদি বলি যে 100% এক্সেস এয়ার দাও, জি স্যার, তাহলে স্যার একের থেকে কম হবে না স্যার? হ্যাঁ, তাহলে ভাগ এটা সূত্রটা কি হবে? এই ফাই সূত্রটা কি হবে? 100 ডিভাইডেড বাই 200 স্যার। 100 ডিভাইড বাই 100 প্লাস 100, তাই তো? জি স্যার। ঠিক তো কথা? এখন আমি তোমাকে পরীক্ষা অঙ্কের মধ্যে বললাম 300% এক্সেস এয়ার, 300% থিওরিটিক্যাল এয়ার। স্যার তাহলে স্যার তার মানে 300 এর মধ্যে 100 হচ্ছে তোমার থিওরিটিক্যাল, বাকি 200 কি কোথায়? এক্সেস এয়ার। জি স্যার। ঠিক আছে? এইভাবে খেয়াল করতে হবে, এক্সেস এয়ারটা তোমাকে বের করতে হবে। তো যাই হোক, এক্সেস এয়ার তোমার যদি থাকে 5 পাবা, 5 পেলে তুমি এই ইকুয়েশনে বসিয়ে তুমি এখান থেকে ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে? সো এখানে একটা ইকুয়েশন অলরেডি দেয়া আছে, যেমন মনে করো এই যে প্রোপেনকে আমি 100% এক্সেস এয়ার দিয়ে করছি, তার মানে আমি এখান থেকে এই যে 1 ডিভাইড বাই 100 প্লাস 100, তার মানে 1/2, তার মানে এখান থেকে আমি এটা করলে এই যে ইকুয়েশনটা আসে। পুরো দেখতে পারো প্রোপেনের সাথে 100% এক্সেস এয়ার করলে তোমার রিঅ্যাকশনটা কি হবে। এখন ইম্পর্টেন্ট কেন এটা বারবার বলতেছি, পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে তার প্রথম কাজ হচ্ছে এই রিঅ্যাকশনটাকে তোমাকে ব্যালেন্স করা। এখানে যদি 3 এর জায়গায় তুমি 4 লেখো বা 3.5 লেখো, হোয়াট এভার, যে নাম্বারই লেখো, অন্য কোনো নাম্বার যদি লেখো, আলটিমেটলি তোমার টোটাল রিঅ্যাকশন রেজাল্ট চেঞ্জ হবে। এই ইকুয়েশনটা মিলানো প্রথম জরুরি। এই অংশ ভুল হলে পুরো অঙ্কটাই রেজাল্টে ভুল হবে। কথা ক্লিয়ার? আমাদের এই 3টে ইকুয়েশনটি একটু ভালো মতো খেয়াল রাখতে হবে যাতে আমরা পরীক্ষায় এটা ভুল না করি। তো আমরা আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, এরপরে আমরা নেক্সট ক্লাসে এটা থার্মোডাইনামিক্স অ্যাসপেক্টটা দেখবো, কম্পার্টন যেহেতু আমাদের অনেক কিছু আছে, হিট ট্রান্সফার রিলেটেড, সেটা দেখবো। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তো রিচ মিক্সারটা একটু যদি দেখাইতেন আবার। রিচ মিক্সচারটা এই যে ফাইয়ের মানটা হচ্ছে গ্রেটার দেন 1, মানে তুমি 1/5 যখন এয়ার সাথে দিচ্ছ, তার মানে এটা এয়ারের পরিমাণ কমে গেল আর 12 বেড়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলছি এখানে 1/5। এই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড হয় না কেন? রিচ মিক্সারে তো কার্বন মনোক্সাইড হওয়ার কথা না? হ্যাঁ, কার্বন মনোক্সাইড তো হবে, সেটা আরো কন্ডিশন আছে। আমার তো এখানে জাস্ট যেটা হচ্ছে যে তোমার এই এখানে তোমার আরো অনেক প্রোডাক্ট হবে বাবা, এখানে কার্বন মনোক্সাইড হবে,
দ্যাটস ট্রু, কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে আইডিয়াল কেস। মানে এখানে তোমার আমরা ধরে নিচ্ছি যে টেম্পারেচার গুলো মোটামুটি ফিক্স আছে, কন্ডিশন এনভায়রনমেন্ট সুইটেবল কন্ডিশন বললাম না, এই যে একদম প্রথমে কম্বাসনের সময় সুইটেবল মিডিয়াম বলেছিলাম না, জি সুইটেবল মিডিয়াম থাকলে আমার এই জিনিসটাই হয়। আর যদি সুইটেবল মিডিয়াম না থাকে তখন কার্বন ডাইঅক্সাইড চলে, কার্বন মনোক্সাইড চলে। ঠিক আছে? জি স্যার 300% থিওরিটিক্যাল বলছিলেন স্যার, ওই ক্ষেত্রে স্যার এক্সেস যে ইয়ারটা Yeah, দুশো। আমি 100% দিব না স্যার। 100 তো থিওরিটিক্যাল, 100 তো থিওরিটিক্যাল, 100 তো থিওরিটিক্যাল, 100% মানে থিওরিটিক্যাল বলতে 100% মানে ইউজুয়াল যেটা, তার থেকে থিওরিটিক্যাল 300, আমি ধরুন 300% থিওরিটিক্যাল, তার মানে কি 100 তো থিওরিটিক্যাল, বাকি 200 হচ্ছে কি এক্সেস। জি স্যার বুঝছি স্যার। আমরা এখানে তুমি যেটা বলো কার্বন মনোক্সাইড আমরা দেখবো, এখানে এই যে মনে করো হাই যদি টেম্পারেচার হয় এই কার্বন ডাইঅক্সাইডটাই ভেঙে হয়তো কার্বন মনোক্সাইড হয়। একটু বললাম না কথা প্রসঙ্গে যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে, টেম্পারেচার অনেক কম উঠবে, এই কার্বন ডাইঅক্সাইডটা হয়তো ভেঙে যাবে। আমরা দেখবো, আমরা কার্বন মনোক্সাইডও বের করবো, আমাদের অঙ্ক করাবো এই যে কার্বন মনোক্সাইড কখন করবে হবে, তখন কি ঘটনা ঘটবে, এই ধরনের কিছু অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।